तुमरा कखनो कखनो काको डायलॉग बोलते सुनो मैंने पेरिस विजिट किया, न्यूयॉर्क विजिट किया, टोक्यो विजिट किया, कई सारे मुल्कों घूम लिया, लेकिन फिर भी सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा। सত্যি তো আমরা ভারতে বাস করি, তাই আমরা অবশ্যই গর্বিত ভারতীয়দেরকে নিয়ে। কিন্তু আজকে আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি সেটা ইউরোপের কোনো একটা শহরের সৌন্দর্যকে নিয়ে। ঠিক ধরেছ, কবিতার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, রিটেন বাই আ ফেমাস রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে তো সবাই জানে, তাকে আমরা ওয়ার্শিপার অফ নেচার বলি, প্রকৃতির পূজারী বলি। প্রকৃতিকে নিয়ে এত ভালো পর্যবেক্ষণ বোধ হয় কেউ এত সুন্দর করে করতে পারে না যত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ করতেন। সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা আমাদের ক্লাস 11-এর সিলেবাসে আছে, ওটা আমরা আজকে পড়ব। এই কবিতায় আমরা দেখব সালটা হচ্ছে 1802 সাল, সেপ্টেম্বর মাসে 3 তারিখ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি লন্ডন শহরে জন্মেছেন, ঠিক শুনেছ, লন্ডন শহর, যে শহরে তিনি জন্মেছেন বড় হয়েছেন, সেই শহর থেকে একদিন আর্লি মর্নিং একদম সকাল সকাল তিনি বেরিয়েছেন কোথাও যাবেন বলে। কোথায় যাবেন? তিনি যাবেন ফ্রান্সে। এবার তিনি যে ট্রেন ধরবেন বা অন্য কোনো যানবাহন যেটা ধরবেন, সেটা ধরতে গেলে ওনাকে একটা নদী পেরোতে হবে ব্রিজের উপর দিয়ে। সেই নদীর নাম তোমরা সবাই জানো, নদীর নাম হচ্ছে দ্য টেমস। টেমস নদী লন্ডনের বিখ্যাত নদী। সেই টেমস নদীর উপরে যে ব্রিজখানা আছে, সেই ব্রিজের নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। সেই ব্রিজের উপর দিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সকাল সকাল পেরোচ্ছেন। সঙ্গে আছে তার বোন ডরোথি, যে ডরোথির অবদান অনেক আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বড় হয়ে ওঠার পেছনে। সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে একটু ডিসকাস করবো, হোয়াট ওয়াজ দ্য কন্ট্রিবিউশন অফ ডরোথি ইন দ্য লাইফ অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, তো আমরা মেন টপিকে আসি, যে এখানে আমরা দেখবো সাত সকালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্রিজের উপর দিয়ে ক্রস করছেন। সে ব্রিজের উপর দাঁড়িয়ে তিনি লন্ডন শহরটার দিকে তাকালেন। এবার যে লন্ডন শহরকে তিনি জন্ম থেকে দেখে এসেছেন, যেখানে তিনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, খেলাধুলা করেছেন, সময় কাটিয়েছেন, বন্ধুত্ব করেছেন, সেই শহরটা সম্পূর্ণ অন্যভাবে ধরা দিল উনার চোখে। তিনি অত্যন্ত মুগ্ধ হলেন এই সৌন্দর্যকে দেখে। তখন তিনি এই কবিতাটা লিখে ফেললেন। আলোচ্য কবিতা আমরা 14টা গুরুত্বপূর্ণ লাইন পাবো, তার মানে এই কবিতাটাকে আমরা অবশ্যই সনেট বলতে পারবো। আর এই কবিতা তিনি লন্ডন শহরে কী সৌন্দর্যের বিবরণ দিয়েছেন সেটা দেখিনি। আর এই কবিতা আমরা রোমান্টিক কবিতার অনেক বৈশিষ্ট্য পাবো। এমনিতে রোমান্টিক কবিতা কাকে বলে না, প্রকৃতির সৌন্দর্য ব্যাখ্যা করে যে সমস্ত কবিতাগুলো হয় তাকে আমরা নেচার পোয়েম বলি বা রোমান্টিক পোয়েম বলি। আলোচ্য কবিতা একটা বার্নিং এক্সাম্পল অফ দিস টাইপ। তো এই কবিতায় আমরা দেখতে পাবো তিনি লন্ডন শহরে কী বলছেন। একদম প্রথম লাইনে কবি বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর চেয়ে সুন্দর করে দেখানোর আর কিছু নেই। মানে লন্ডন শহরটাকে তিনি দুনিয়ার সবচেয়ে সেরা শহর বলছেন, সবচেয়ে সুন্দর শহর বলছেন। এবার রোমান্টিক কবিদেরকে সে স্বাধীনতা দেওয়া হয় যে আপনার মনে যা আসবে তাই আপনি তাই বলুন। তার ডেফিনেশনটা এরকম, দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমাজিনেশন ইজ কল্ড পোয়েট্রি। কে কি ভাবলো, কে কি বললো, এগুলো ভাবলে আপনার ক্রিয়েশন তৈরি হবে না। আপনার মনে যা আসছে আপনি তাই বলে ফেলেন। কবি প্রথম লাইনে বলে ফেলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হচ্ছে লন্ডন শহর। এখানে আমরা থাকলে বা প্রশ্ন তুলতাম যে স্যার আপনি কটা শহর ঘুরেছেন বলুন। আরে কবি তো আইয়ে हमारे दिल्ली, कभी तो आइए हमारे कलकत्ता, कभी तो आइए हमारे मुंबई, वो हमारे जो सिटीज़ हैं वो भी काफ़ी सुंदर है सर। তো এগুলো আমরা বলতে পারতাম, কিন্তু আসলে রোমান্টিক কবি যেহেতু আমাদের কোনো প্রশ্ন তোলা জায়গা নেই, মেনে নিতে হবে। তিনি প্রথম লাইনে বললেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হচ্ছে লন্ডন, এর চেয়ে সুন্দর করে দেখানোর পৃথিবীর আর কিছু নেই। ওকে, ক্লিয়ার। সেকেন্ড লাইন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইটস ম্যাজেস্টি। এবার কবি দাঁড়িয়ে পড়ে সৌন্দর্য দেখছেন, কিন্তু ব্রিজের উপর দিয়ে আরও অনেক লোক ক্রস করছে, তারা তো সবাই দাঁড়িয়ে পড়ে সৌন্দর্য দেখছে না। কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ কথা বলে বলে চলে যাচ্ছে, কেউ খবর কাজ পড়তে পড়তে গাড়িতে বসে চলে যাচ্ছে। এগুলোও দেখে কবির রাগ হচ্ছে যে এত সুন্দর চোখের সামনে সৌন্দর্য, যেটা টাচিং, টাচিং মানে হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো, মনকে স্পর্শ করে যাওয়ার মতো, ইংলিশ ম্যাজেস্টি তার সৌন্দর্যে এবং রাজকীয়তায়। এত সুন্দর দৃশ্যকে আমি দাঁড়িয়ে পড়ে দেখছি, অথচ কিছু লোক দাঁড়িয়ে দেখছে না, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আর যারা চলে যাচ্ছে ওরা হচ্ছে ডাল সোল বিশিষ্ট মানুষ। মানে এদের সোল বলে কিছু নেই, আত্মা বলে কিছু নেই, এদের ইন্টারেস্ট বলে কোনো জিনিস নেই। এরা ডাল মনের মানুষ, মানে মূর্খ মনের মানুষ এরা। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উইয়ার। এই শহরটা এই মুহূর্তে পরে আছে লাইক এ গার্মেন্ট, পোশাকের মতো। এবার ডথ শব্দটা হচ্ছে ওল্ড ইংলিশ ইউজ। এই ডথের আমরা যদি মডার্ন ইংরেজি করি DOES, ডাজ, এটা আমরা উইয়ারের সঙ্গে অ্যাড করে নেব, দিলে দিস সিটি উইয়ার্স। এই শহরটা পরে আছে লাইক এ গার্মেন্ট, পোশাকের মতো। কি পরে আছে না, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নীরব এবং অনাবৃত। এখানে পোশাকের মতো করে পরে আছে বলা মানেটা কি? এর মানেটা হচ্ছে আমরা পরি তো অনেক কিছু, টুপি পরি, ঘড়ি পরি, জুতো পরি, কিন্তু এগুলো আমরা আলগা পরলেও চলবে, রাস্তাঘাটে খুলে গেলেও কেউ কিছু বলবে না। কিন্তু
পোশাক, জামা প্যান্ট এগুলো তোমরা কখনো চাও যে রাস্তাঘাটে খুলে যাক? নিশ্চয়ই না। তা আমরা ভালো করে পড়তে হয়, ওটাকে ভালো করে আঁটো সাঁটো করে লাগাতে হয়। কবি ওটাই বলতে চাইছেন যে এই শহরটা পড়ে আছে পোশাকের মতো, মানে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। কি পড়ে আছে? সকালের সৌন্দর্য। তাহলে এখানে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে শহরটা ওই মুহূর্তে কী পড়েছিল? উত্তর হবে সকালের সৌন্দর্য। কীভাবে পড়েছিল? উত্তর হবে পোশাকের মতো। এবার প্রশ্ন, সকালের সৌন্দর্যটা কেমন ছিল? উত্তর হচ্ছে সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নীরব এবং অনাবৃত। নীরব কেন? যেহেতু এটা আর্লি মর্নিং, ফলে অ্যাক্টিভিটিসগুলো চালু হয়নি, শহরটা তখন বিজি হয়ে ওঠেনি, তাই ওটাকে নীরব বলা হচ্ছে। আর বেয়ার মানে অনাবৃত, মানে আনকভার, মানে দূষণ ধূলিকণা এগুলো তখন সৌন্দর্যকে ঢাকা দেয়নি। ক্লিয়ার হলো? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, পাঁচটা জিনিসের নাম তোমরা মনে রাখবে। শিপ মানে জাহাজ, টাওয়ার মানে উঁচু স্তম্ভ, আর ডোমস মানে গম্বুজ, থিয়েটার মানে মঞ্চ, টেম্পলস মানে মন্দির। এই জিনিসগুলো লাই মানে বিস্তৃত রয়েছে, খোলামেলাভাবে, খালি চোখে দাঁড়ায়। লন্ডন শহরে তুমি যখন ব্যস্ত থাকে লন্ডন, তুমি যখন দেখবে এই সমস্ত জিনিস তুমি ক্লিয়ারলি দেখতে পাবে না, কারণ তুমি যেদিকে তাকাচ্ছ হয়তো তোমার সামনে দোতলা একটা বাস দাঁড়িয়ে আছে বা ট্রেন দাঁড়িয়ে আছে, তোমার যে ভিশনটা সেটা অবস্ট্রাক্টেড হচ্ছে বাই সাম অবস্ট্রাকলস। কিন্তু এখন সকালবেলা কোনো অ্যাক্টিভিটি চালু হয়নি, রাস্তাঘাট ফাঁকা, ফলে এগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওপেন আনটু দ্য ফিল্ডস আনটু দ্য স্কাই, এগুলো মাঠ পর্যন্ত বিস্তৃত এবং আকাশ পর্যন্ত বিস্তৃত। অল ব্রাইট, এদের সবাইকে উজ্জ্বল দেখাচ্ছে। অ্যান্ড গ্লিটারিং এবং শাইনিং, এটা চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। ধোঁয়াহীন বাতাস কেন? যানবাহন চলছে না, কলকারখানা চালু হয়নি, ফলে ধোঁয়া ছাড়বেটাকে, তাই ধোঁয়াহীন বাতাসে এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এবার তারপরে লাইনে কবি বলছেন নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য কখনো এত সুন্দর করে এর আগে কিরণ দিয়ে ঢেকে ফেলেনি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম কিরণটা দিয়ে। ভ্যালি, রক অ্যান্ড হিল, ভ্যালি মানে উপত্যকা, পাহাড় এবং পর্বতের উপরে। মানে কি বলতে চাইছে? সূর্য প্রত্যেকদিন সকালবেলা পাহাড়, পর্বত, উপত্যকাকে তার কিরণ দিয়ে ঢেকে ফেলে, কিন্তু আজকের মতো এত বিউটিফুলি এর আগে কোনোদিন করেনি। এখানেও কিন্তু আমাদের প্রশ্ন তোলার জায়গা ছিল যে স্যার আপনি কটা দিন সূর্যকে কিরণ দিতে দেখেছেন? কিন্তু আমরা প্রশ্ন তুলতে পারবো না, যেহেতু রোমান্টিক কবি, উনি যা বলছেন আমাদেরকে শুনে নিতে হবে। তিনি বলতে, আসলে মানুষ খুব মুগ্ধ হয়ে গেলে মানুষ এরকম কথা বলে, ঠিক আছে? আমরা যখন আমাদের পছন্দের কোনো ছেলেকে বা মেয়েকে দেখি তখন আমরা প্রশংসার বন্যায়, মানে প্রশংসার পর প্রশংসা করে যাই। হয়তো হতে পারে সে হয়তো আমার নজরে ভালো, কিন্তু আর কারোর নজরে হয়তো ভালো না, ততটা ভালো নয়, হতেই পারে। তো এখানে কবি তার নিজের শহরটাকে দেখে, সৌন্দর্যটাকে দেখে মুগ্ধ হয়েছেন, তাই তিনি এই কথাটা বলছেন। নেভার স আই নেভার ফেল্ড এ কাম সো ডিপ, এর আগে আমি কখনো দেখিনি, এর আগে আমি কখনো অনুভব করিনি এত গভীর একটা শান্তি। আসলে লন্ডন শহরের সৌন্দর্যকে দেখে কবি খুব মুগ্ধ হয়েছেন, মনে একটা গভীর শান্তি অনুভব করছেন। তিনি বলছেন এত শান্তি, এত শান্তি, এত শান্তি আমি এর আগে কখনো পাইনি। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, নদী প্রবাহিত হচ্ছে তার আপন মধুর মহিমায়। ওগো নদী আপন বেগে পাগল পাড়া। কোন নদীর কথা বলছেন? টেমস নদীর কথা বলছেন। আপন মহিমায় প্রবাহিত হচ্ছে, তার মানে কি? তার গতিপথকে কেউ বাধা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ নদীর উপরে জাহাজ নৌকা আছে তো, হ্যাঁ, কিন্তু ওরা কেউ চলছে না, ফলে নদী কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না, সে আপন মহিমায় প্রবাহিত হচ্ছে। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, আর তিনি প্রচণ্ড অভিভূত হয়ে ভগবানকে ডাকলেন, প্রচণ্ড ওয়ান্ডার, অবাক হয়ে ভগবানকে ডাকছেন। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, আর এই ঘরবাড়িগুলো ঘুমোচ্ছে। যে ঘরবাড়িগুলো লন্ডন শহরে তিনি দেখতে পাচ্ছেন সবার জানলা দরজা লাগানো, তার মানে আর্লি মর্নিং, লোক জেগে ওঠেনি, ঘরবাড়িগুলো ঘুমোচ্ছে বলতে কবি কী বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে ঘরবাড়ির ভেতরে মানুষজনরা ঘুমাচ্ছে, তাই তিনি বললেন এই কথা। আর কবিতার আবার শেষ লাইন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এখানে মাইটি হার্ট মানে শক্তিমান হৃদয়, শক্তিমান শরীর। কাকে বলা হচ্ছে? লন্ডন শহরটাকে বলা হচ্ছে। যে লন্ডন শহর সকাল 11টার সময়, দুপুর 12টার সময় গম 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 করতে থাকে, গোটা শহরটা কাঁপতে থাকে, শহরটাকে দ্য সিটি সিমস ভাইব্রেন্ট ইন দ্য ডে টাইম। তো সেই সিটিটাকে মাইটি হার্ট তখন মনে হয়, দৈত্যাকার হৃদয় তখন মনে হয়। সেই দৈত্যাকার হৃদয়ের মতো লন্ডন শহর, সেও কেমন চুপচাপ শুয়ে আছে। এ দারুণ এক অনুভূতি। কবি প্রচণ্ড মুগ্ধ হয়ে, নস্টালজিক হয়ে, একদম অভিভূত হয়ে তিনি এই কবিতাটা আমাদের সামনে তুলে ধরলেন। আমরা 14টা লাইন পড়লাম। এই কবিতাকে আমরা দুটো স্ট্যাঞ্জায় ভাগ করতে পারি। প্রথমে একটা 8 লাইনের স্ট্যাঞ্জা এবং পরে 6 লাইনের স্ট্যাঞ্জা। 8 লাইনের স্ট্যাঞ্জাকে বলা হয় অক্টেভ, শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। এইরকম বিভাজন আমরা যে সমস্ত কবিতা পাই, ওই কবিতাকে আমরা পেট্রাকান সনেট বলি, কারণ উইলিয়াম পেট্রাক এই সনেটের প্রচলন করেছিলেন। তাই আমরা বলতে পারি আলোচ্য কবিতাটি একটি রোমান্টিক পোয়েম, একটা নেচার পোয়েম, সঙ্গে সঙ্গে আমরা এটাকে আমরা পেট্রাকান সনেটও বলতে পারি। ঠিক আছে? আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমি মোটিভেটেড থাকতে পারি এবং তোমাদের জন্য রেগুলার এরকম ভিডিও আমি আনতে পারি।